কল্লোল গোষ্ঠীর কবি অজিত দত্তের নোর কবিতাটি যদি আমরা বিষয়বস্তু কেন্দ্রিক পর্যালোচনা করি, তাহলে এখানে দেখতে পাবো একদিকে যে মধ্যবিত্ত মননের দায় দায়িত্ব, কর্তব্যবোধ, আবার অন্যদিকে সৃষ্টিশীল মননের কারণে নিজের স্বপ্ন বা লক্ষ্যকে পূরণ করার আকাঙ্ক্ষা। এই দুইয়ের দ্বন্দ্বে কীভাবে ক্ষতবিক্ষত হচ্ছেন কথক কবি ওরফে একজন মধ্যবিত্ত মানুষ। একদিকে সে দায় দায়িত্ব, কর্তব্যবোধ, দায়বদ্ধতা কোনো কিছুই এড়াতে পারেন না। অপরদিকে নিজের সৃষ্টিশীল মননের কারণে তার যে স্বপ্ন বা আকাঙ্ক্ষাকেও পরিত্যাগ করা সম্ভবপর হয় না। আমরা পড়ি এখানে নোর কবিতাটা, যে নোর যে কবিতা, এটা সাদা মেঘ কালো ঘোড়া থেকে নেওয়া হয়েছে, কাব্যগ্রন্থ থেকে। নোর একটা হয়েছে ফার্সি শব্দ, এটা এসেছে লঙ্গর থেকে। অর্থ হচ্ছে শিকল বা কাশির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে নৌকা ইত্যাদি জলযানগুলো বেঁধে রাখা হয়। অর্থাৎ এখানে একটা রূপক অর্থ আছে। এই রূপক অর্থ হচ্ছে এটা একটা বন্ধনের প্রতীক। নৌকা যখন হচ্ছে এগিয়ে যাচ্ছে, জলের মধ্যে থাকছে, তখন তাকে হয়েছে ওই তীরের সঙ্গে বেঁধে রাখার জন্য এই নোরের প্রয়োজন হয়। আমরা পড়ি যে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি। কবি চেয়েছিলেন দূরের সমুদ্র পারে যেতে, কিন্তু নোর পড়ে গেছে তটের কিনারে। স্বাভাবিক কারণে নৌকো নিয়ে তার এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখানে নোর অর্থাৎ হয়েছে বিভিন্ন পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্যবোধ ইত্যাদির প্রতীক, যার কারণে তিনি দূরের দিকে অর্থাৎ নিজের লক্ষ্য বা স্বপ্ন পূরণের কারণে কখনোই হয়েছে এগুলোকে, এই যে কর্তব্যবোধগুলোকে পরিত্যাগ করতে পারেননি। তবুও সারা রাত মিছে দাঁড় টানি, তাই তার ডাঁট টানা। নৌকো যেতে গেলে হয়েছে সামনের দিকে জলের প্রবাহের মধ্য দিয়ে যদি যেতে হয়, তাহলে দাঁড় টেনে যেতে হয়। এখানে জীবনের প্রবাহে তিনি এগোতে পারেননি, তবু তাকে হয়েছে সারা রাত ধরে দাঁড় টানতে হয়েছে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, অর্থাৎ কবির যে হয়েছে জোয়ারের ঢেউ মানে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলো তার মধ্যে বড় বেশি করে মাথা চড়া দেয়। তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারা বলতে কারা? জোয়ারের ঢেউগুলো। অর্থাৎ কবির আশা, আকাঙ্ক্ষা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় জীবন প্রবাহের, যা কোনো দিন সম্ভব হয়নি। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। ভাটার শোষণ, জোয়ারের ঠিক বিপরীতে রয়েছে ভাটা, যেটা হয়েছে স্রোত ওখানে আর থাকে না। এখানে কি মানে দৈনন্দিন জীবনের যে বাধ্যবাধকতা, একজন মানুষ প্রথমত হয়েছে সামাজিক জীব, তাই তার দৈনন্দিন জীবনের কিছু কিছু বাধ্যবাধকতা থাকে, যার জন্য স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোত বলতে এখানে গতিকে, জীবনের স্বপ্নগুলোকে মাঝে মাঝে হয়েছে ভেঙে চুরে দেয়, যার জন্য নৈরাশ্যের বেদনা বা যন্ত্রণা কথক কবিকে গ্রাস করে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী পড়ে আছে। স্বাভাবিক কারণে এই জোয়ার আর ভাটার মধ্যেই উদ্বেলিত হয় কবির এই হয়েছে বাণিজ্য তরী, যা নোঙরে বাঁধা থাকার কারণে কখনো সামনের দিকে এগোনো সম্ভবপর হয়ে ওঠে না। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নৌকা একটা হয়েছে গতির প্রতীক, সেই গতি হয়েছে এই নোঙরের কাছি বাঁধার কারণে, কাছির সঙ্গে বেঁধে থাকার কারণে সামনের দিকে এগোতে পারে না। অর্থাৎ এখানে সেই একই বিশ্লেষণ, মধ্যবিত্ত মননের যে হয়েছে পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্য ইত্যাদির কারণে তিনি সামনের দিকে সব কিছুকে ছেড়ে এগোতে পারেন না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। নিস্তব্ধ মুহূর্তগুলি, একাকিত্ব বা নির্জনতা,
যখন হয়েছে কথক কবিকে সে গ্রাস করে, তখনই হচ্ছে বড় বেশি দূর সমুদ্রের ডাক তিনি শুনতে পান। অর্থাৎ তার যে স্বপ্ন ছিল, তার যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো বড় বেশি করে তার মনের মধ্যে কি করে, মনকে হয়েছে ব্যাকুলিত করে তোলে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। এখানে তারা বলতে এককালে তো কম্পাস ইত্যাদি আবিষ্কার না হওয়ার কারণে আকাশের তারা দেখে, অর্থাৎ ধ্রুব তারা প্রধানত দেখে দিকের লক্ষ্য নির্ধারণ করত, দিক নির্ধারণ করত নাবিকরা। এখানে তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, এখানে একটা লক্ষ্যকে কেন্দ্র করে কবির সৃষ্টিশীল মন দূর সমুদ্রে যেতে চায়। কিন্তু ততই হয়েছে তিনি বিরামহীন দাঁড় টানা, অনবরত পরিশ্রম করে যান। কিন্তু তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ হয়েছে তরি ভরা পণ্য, আমাদের আজীবনের সমূহ অভিজ্ঞতা নিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য দূরে যেতে চান, কিন্তু নোর পড়ে থাকে। অর্থাৎ সেই দায় দায়িত্ব কর্তব্যবোধের আবর্তে নিজে শৃঙ্খলিত হয়ে যান, যেখান থেকেই তার মুক্তি ঘটে না। সারা রাত তবু দাঁড় টানি, তবু মিছে দাঁড় টানি, এই যে হয়েছে তবু বিরামহীনতা বোঝাতে। অনবরত তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নিজে সপ্ত সিন্ধু পারে যাওয়ার জন্য, নিজের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে পূরণ করার জন্য, কিন্তু তার কখনো সম্ভবপর হয়ে ওঠে না। অর্থাৎ তিনি হয়েছে এই যে গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে তার যে একটা তীব্র মুক্তির আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার যে হয়েছে চেষ্টা, কিন্তু স্বার্থপর না হতে পারার জন্য তিনি যে পারিবারিক দায় দায়িত্ব কর্তব্যবোধ থেকে বেরোতে পারছেন না, তারই যে যন্ত্রণা, এই যন্ত্রণা এখানে প্রকাশ পেয়েছে। দুটো দিক, একদিকে হয়েছে সৃষ্টিশীল মননের কারণে গণ্ডিবদ্ধ জীবনকে পরিত্যাগ করে দূর সমুদ্রে যাওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে রয়েছে পারিবারিক দায় দায়িত্ব কর্তব্যবোধ জীবনের বাধ্যবাধকতাকে মান্যতা দেওয়ার আপ্রাণ চেষ্টা। এই দুইয়ের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছেন কবি।